সবাইকে স্বাগত জানাচ্ছি এই জীবনশৈলী চ্যানেলে। যারা আগের ভিডিওটি দেখেছেন, অনিদ্রা বা ইনসমনিয়া রোগ এবং তার চিকিৎসা হিসেবে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্রথম পর্বটি আলোচনা করেছিলাম। এবং এটা যাদের উপকারের জন্য এই ভিডিওটি দেওয়া হয়েছে এবং যারা দেখেছেন তাদের মধ্যে অনেকে জানিয়েছেন যে তারা উপকৃত হয়েছেন এবং তারা দ্বিতীয় পর্বের হয়তো অপেক্ষায় আছেন তারা। এবং আজকে সেই দ্বিতীয় পর্বটি আপনাদের সামনে হাজির করছি। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ঘুম কি, ঘুমের প্রকার কয় রকম, ঘুম হওয়ার কারণ, ঘুম না হওয়ার কারণ এবং ঘুমের বিভিন্ন স্তর, এই বিষয়গুলি অর্থাৎ ঘুমকে আমরা বুঝেছিলাম। এবং তার সঙ্গে প্রাথমিকভাবে আমরা ঘুম সংক্রান্ত যে স্লিপ হাইজিন আছে সেটা আলোচনা করেছিলাম। এর সঙ্গে আমরা এই অনিদ্রার সবচেয়ে কার্যকরী চিকিৎসা হিসেবে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির প্রাথমিক পর্যায়ে যে কগনিশন, তার একটা বড় স্তর আমরা পার করে এসেছি আগের দিন। আজকে তার পরবর্তী অংশটা আমরা আলোচনা করব। এবং করতে গিয়ে আমাদের যেটা বলার, যে আমরা আজকে প্রথমে একটা বিষয় বলে নিই, যে আমরা আগের দিন যখন বলেছিলাম যে আমাদের অনিদ্রার প্রধান একটা কারণ 99% ক্ষেত্রেই মানসিক, তার কোনো শারীরিক ভিত্তি নেই, না আমাদের ব্রেনের সার্কিটে, না আমাদের নার্ভাস সিস্টেমে, না আমাদের জিনগত জায়গায়। কিন্তু এ সত্ত্বেও শারীরিক কারণেও দু একটি ক্ষেত্রে আপনার হতে পারে অনিদ্রা, সেটার সম্ভাবনা মাত্র 1% বা তারও কম হয়তো হবে। সে দুটো অন্তত উল্লেখ করা দরকার, অন্তত তার মধ্যে প্রধান দু একটি বিষয়। যেমন একটি হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া আপনারা জানেন যে ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ যখন বিঘ্নিত হয়, এবং এদের ক্ষেত্রে দেখবেন আপনারা রাত্রিবেলা এদের ঘুম ভেঙে যায়, বারবার ঘুম ভাঙে, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয়, কারণ তাদের বাথরুমে যেতে হয় বারবার। আর সবচেয়ে বড় কথা, তার থেকেও বড় কথা, যে এটা হয় যার কারণটা মস্তিষ্কে অক্সিজেন ঠিকমতো না পৌঁছানো। যখনই পৌঁছায় না তখনই তার ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা ভাঙলে তার মস্তিষ্কে সেই নির্দেশগুলো আসে। মানে যেহেতু নিদ্রিত অবস্থায় আমাদের এই বিষয়গুলো আসে না, জাগ্রত অবস্থাতেই আসে, মস্তিষ্ক এই কমান্ডটাকে বুঝতে ভুল করে। কিন্তু এবং তাদের অক্সিজেনের ঘাটতিতে তাদের নাক ডাকতে ডাকতে ঘুম ভেঙে যায় এবং তারা চমকে ওঠেন, একটা উইথ সাম স্টার্ট, যে চমকে ওঠার বিষয়টা থাকে। কিন্তু তার মানে আমি আগের দিনও বলেছি যে সামান্য নাক ডাকা, যেটা আপনার খুব একটা সহজেই সেরে যায়, বা না সারলেও সেটা একদম ভয়ানক কিছু নয়। একটু এমনকি যদি স্লিপ অ্যাপনিও আপনার হয়ে থাকে প্রাথমিক স্টেজে, সেক্ষেত্রেও আপনি ওজন কমালে, ধূমপান ছেড়ে দিলে, একটু শারীরিক পরিশ্রম করলে, কাত হয়ে শুলে, এই ব্যাপারগুলো দিয়ে কিন্তু এগুলোকে অনেকটা মিনিমাইজ করা যায়। এবার তা সত্ত্বেও যাদের প্রচণ্ড পরিমাণে স্লিপ অ্যাপনিয়া সমস্যা আছে, তারা তো এটা সারাবেনই। সারানোর জন্য শুধু অনিদ্রার জন্য সারাবেন তা নয়, স্লিপ অ্যাপনিয়ার অনেক মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। এবং যাদের সেটা আছে তারা সেটাকে কলকাতায় বা অন্য জায়গায় বড় বড় হাসপাতালে স্লিপ ক্লিনিক থাকে, সেখানে গিয়ে আপনার ডাক্তারবাবুরা তখন আপনাকে সেখানে ভর্তি করে গোটা রাতের আপনার ঘুমের মধ্যে অক্সিজেন কতটা যাচ্ছে সেটা বের করে একটা গ্রাফ আকারে দেখবে। এটাকে বলা হয় পলিসমনোগ্রাম। সেটাকে অ্যানালিসিস করে ওরা দেখবে যে আপনার সবসময় অক্সিজেন ঠিক যাচ্ছে কিনা। যদি কম যায় বা সেটা যদি খুব গুরুতর হয়, তারা তখন সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করবেন। এবং এক্ষেত্রে সাজেশন বেশিরভাগ ক্ষেত্রেই হয় সিপ্যাপ মেশিন, যেটা নিয়ে আপনার রাতে ঘুমাতে হয়, যেটা অক্সিজেনের সরবরাহটাকে ঠিক রাখে এবং তারা ঠিকঠাকভাবে ঘুমান। কিন্তু আপনার স্লিপ অ্যাপনিয়া হয়েছে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, এটাকে প্রথম কারণ হিসেবে কোনো সময় ধরবেন। 2 নম্বর হচ্ছে যে এটা অনেক সময় হয়, কারো থাকে রেস্টলেস লেগ সিনড্রোম, RLS বলে, যেটাতে মানে না চাইতেও তার পায়ের মুভমেন্ট হতে থাকে। এবং সেই মুভমেন্ট মানে সাধারণ অনেকে পায়ে নড়ানো থাকে সেটা নয়, সেটা তীব্র, পেনফুল সেটা,
এবং সেটা যখন হয় তখন তাদের ঘুমেরও ব্যাপক ব্যাঘাত ঘটে, এবং এর জন্য চিকিৎসা আছে, আরএলএস, তার জন্য চিকিৎসা আছে, সেগুলো করাতে হবে। কিন্তু আমি এটা উল্লেখ করলাম এই কারণে, যেহেতু এটা আমি বলছি যে অনেকে বলতে পারেন যে আপনি যে বলছেন যে কোনোই এর শারীরিক ভিত্তি নেই, শারীরিক ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিন্তু সেটা শতাংশের হিসেবে আসবে না আমাদের চারিপাশে যারা অনিদ্রা রোগী তাদের মধ্যে। এটা বললাম। 2 নম্বর বিষয় হচ্ছে যে ওষুধ ওষুধ নিয়েও দু একটা কথা জেনে রাখা দরকার। জেনে রাখা দরকার মানে কি, এটা আমাদের চিকিৎসারও অঙ্গ। কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আপনাকে কিছুটা হলেও এটা জানতে হবে, যে কারণ এই অনিদ্রা রোগী তারা যারা আছেন, নিজেদেরকে মনে করেন বা স্লিপ ডিসঅর্ডার, তারা অনেকেই ওষুধ খান, ডাক্তারের কাছ থেকে নিয়ে খান। এখন একটু কড়াকড়ি হয়েছে, নয়তো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও ভীষণভাবেই তারা বিভিন্ন ওষুধ খান। এই ওষুধগুলোর মধ্যে দু একটার কথা যেমন আমরা জানি সকলেই, যেমন আলপ্রাজোলাম বা আপনার ক্লোনাজিপাম, এই যে কম্পোনেন্টগুলো, তার বিভিন্ন ব্র্যান্ড নেম আছে, আমি সেগুলো বলছি না। তার বিভিন্ন বা আরেকটা অ্যাটিভ্যান বলে ওষুধও ছিল বাজারে, সেটাও একটা একই গ্রুপের, এগুলো সব একই গ্রুপ। এগুলো হচ্ছে বেনজোডায়াজিপাইন গ্রুপ। এই ওষুধগুলোতে আপনার শরীরটাকে, নার্ভটাকে শিথিল করে, মনটাকে শিথিল করে, রিল্যাক্সেশন একটা হয়, এবং আপনার ঘুম হয়। কিন্তু এই ওষুধগুলো খুব তাড়াতাড়ি কাজ করে, খাওয়ার 20 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যেই কাজ করতে আরম্ভ করে। সেই জন্য এগুলো চটজলদি হিসেবে অনেকেই খান, এবং আজকাল এই ওষুধগুলোর ইমিডিয়েট সাইড এফেক্ট অতটা লোকে হয়তো বুঝতে পারেন না, এবং বুঝলেও সেটা কিছুদিনের মধ্যে শরীরে সইয়ে যায়। কিন্তু ডাক্তারবাবুরা কোনো সময় এই ওষুধটাকে লং টার্ম দেওয়ার পক্ষপাতী থাকেন না, কারণ এই ওষুধগুলোর দীর্ঘস্থায়ী কিন্তু আমাদের সিস্টেমের ওপর এফেক্ট, বিশেষত ডিমেনশিয়া জাতীয় ভুলে যাওয়ার বিভ্রান্তি, মস্তিষ্ক ব্রেন সেলকে অ্যাফেক্ট করে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে হাই ডোজে দীর্ঘদিন খেলে। তা আরেকটা 2 নম্বর হচ্ছে যে এগুলোর কার্যকারিতাটাও কমে আসে, তখন অনেক সময় ডোজ বাড়াতে হয়। আর তার সঙ্গে একটা ডিপেন্ডেন্স তো থাকেই, সেই ডিপেন্ডেন্সটা সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল বোথ। মানে ওষুধগুলো হঠাৎ করে ছাড়তে গেলে কিন্তু একটু কষ্ট হয়, এবং সেই জন্য ডাক্তারবাবুরা কোনো সময় বলেন না যে এটাকে হঠাৎ করে ছাড়বেন, এটাকে তারা অন্য ওষুধ দিয়ে রিপ্লেস করেন, এবং এই ওষুধগুলোকে তারা আস্তে আস্তে কমিয়ে আনেন, যে টেপার করে দেন। কিন্তু তাই বলে কি ওষুধগুলোর কোনো কার্যকারিতা নেই, বাজারে আছে কেন? না, এগুলো খুবই ভালো ওষুধ, কিন্তু ফর শর্ট টার্ম ইউজ। ডাক্তারবাবুগুলো, ধরুন আপনার ভীষণ দরকার, আপনার কোনো প্রিয়জন বিয়োগ হয়েছে, বাড়িতে আত্মীয়স্বজন মারা গেছেন, বা কোনো ভয়ঙ্কর কোনো স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, তা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনি সব জেনেও আপনার ঘুমাতে পারছেন না, এবং শুধু ঘুমাতে না পারেন না, আপনি সারাদিন স্ট্রেসড হয়ে আছেন। তখন এই এটা থেকে বেরিয়ে আসার জন্য, বা কোনো প্যানিক আপনার হয়েছে, কোনো ট্রমার মধ্যে গেছেন, তখন আপনার এই ট্রমাটাকে ওভারকাম করার জন্য, প্যানিকটাকে ওভারকাম করার জন্য ডাক্তারবাবুরা এটাকে 2 সপ্তাহ, খুব বড় জোর 4 সপ্তাহ পর্যন্ত এই ওষুধগুলোকে কিন্তু প্রেসক্রাইব করেন, এবং সেক্ষেত্রে এগুলো খুব ভালোই কাজ করে। কিন্তু মুশকিল হলো আমরা এটাকে অনিদ্রার জন্য ব্যবহার করে চলেছি, এবং সেটা দীর্ঘদিন ধরে, এবং ডাক্তারবাবুরাও এটা কিন্তু কোনো সময় দেন না, মনে রাখবেন এই ওষুধটা। কিন্তু এগুলো আধুনিককালে হরদম ব্যবহৃত হচ্ছে, এটার থেকে বেরিয়ে আসাটা দরকার, এবং এটা অ্যাকচুয়ালি অপ্রয়োজনীয়। এটার সঙ্গে সরাসরি ঘুমের কোনো যোগ নেই। সরাসরি ঘুমের যে ওষুধগুলো আছে সেগুলো যেমন জলপিডেম ইনগ্রিডিয়েন্ট, আমাদের এখানে জল ফ্রেশ নামে পাওয়া যায়, বা একদম রিসেন্টলি ইউএসএতে এসছে, তারপরে ভারতেও চলে এসছে ডে ভিগো বলে একটা ওষুধ। এই ওষুধগুলো সরাসরি ঘুমের ওষুধ বলে কাজ করছে, কিন্তু তাহলেও কিন্তু এগুলোর ডিপেন্ডেন্সটা বেনজোডায়াজিপাইনের থেকে কম। কিন্তু তা সত্ত্বেও এগুলোর যে একদম ডিপেন্ডেন্স নেই তা নয়, এবং অন্যান্য সাইড এফেক্ট আছে, সেই জন্য এগুলোকেও কিন্তু তারা কোনো সময় দীর্ঘস্থায়ীভাবে প্রেসক্রাইব করছেন না, বা করতে পারছেন না, বা খাওয়া উচিত নয়। এরপরে যেটা হচ্ছে যে অনেক সময় ডাক্তারবাবুরা দিচ্ছেন এবং আপনারা খাচ্ছেন, সেটা হচ্ছে এখন যেগুলো আপনার নতুন ওষুধ এসছে, যেগুলো বলা হচ্ছে যে SSRI। এটার ফুল টার্মটা আমি যাচ্ছি না, বড় ফুল টার্ম মনে রাখাও যাবে না, সেটা মূল কাজ একটা এস হচ্ছে ফর সেরোটোনিন। সেরোটোনিন, তো সেরোটোনিনের আপনার এটাকে ওপর কেমিক্যালটার ওপর কাজ করে, ধরে রাখুন সেই সেরোটিনটাকে। তো সেরোটোনিনটা হচ্ছে আমাদের একটা সেই কেমিক্যাল বা সেই হরমোন, যেটা আমাদেরকে মস্তিষ্কের মধ্যে একটা উৎফুল্ল ভাব এনে দেয়। তা এই SSRI
এটা অ্যান্টি ডিপ্রেশন হিসেবে ব্যবহার হয় ভীষণভাবে, বুঝতেই পারছেন, মনটাকে উৎফুল্ল করার জন্য। কিন্তু প্রথম যে অ্যান্টি ডিপ্রেশন এসছিল সেগুলো যেমন 60-এর দশকে একদম গোড়াতেই এসছিল ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, TCA বলে। সেই গ্রুপের ওষুধ হচ্ছে অ্যামিট্রিপটিলিন। অ্যামিট্রিপটিলিন বহু পুরনো ওষুধ, মানে সেই সময় থেকে আছে, বহু পরীক্ষিত ওষুধ, এবং যার এখনও বাজারে দামটাও কম তুলনামূলকভাবে। অ্যামিট্রিন বা ট্রিপ্টোমার এসব নামে পাওয়া যায়। এদেরকে একটা, এই ওষুধগুলোর একটা সেডেশন এফেক্ট আছে, কিন্তু মূল কাজ কিন্তু এরও এই সেরোটোনিনটাকে। এবার এটার সঙ্গে পরবর্তীকালে যে SSRIগুলোর কথা বললাম, যেগুলো এখন এসছে, যেমন যে ওষুধগুলোর আপনার হচ্ছে এসকিটালোপ্রাম, মানে আমি ইনগ্রেডিয়েন্টের কথা বলছি, এসকিটালোপ্রাম বা প্যারক্সিটিন, যেগুলো ব্র্যান্ড নেমগুলো হচ্ছে আপনার প্যানাজেপ বা নেক্সিটো এই ধরনের, কিন্তু ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এসকিটালোপ্রাম বা প্যারক্সিটিন। তা এগুলোর সঙ্গে তফাৎ হচ্ছে যে নতুন যেগুলো, এগুলো শুধু সেরোটোনিনের উপর কাজ করে। আর সেইটা যেটা পুরনো, যেটা বললাম আপনার ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, যেটা 60-এর দশকে এসেছিল, প্রথম মানে বলা যায় খুব ভালো চিকিৎসা। আসলে এই যে ওষুধগুলো এত এত আমরা পাচ্ছি, খাচ্ছি, এগুলো মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এসছে। তার আগে তো এগুলোর কোনো সেভাবে ছিল না, এই ধরনের এত ওষুধ এই মনশ্চিকিৎসার জন্য। তা এটা এসছে, তার ফলে এইটা কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় দিচ্ছেন মানে আপনার যখন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন অনিদ্রা নিয়ে, আপনি শুধু অনিদ্রা নিয়ে যাচ্ছেন তা না, আরও অন্য কারণে অনিদ্রা হচ্ছে। আপনার অ্যাংজাইটি, নিউরোসিস আছে, হয়তো প্রচণ্ড অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে। এসব ক্ষেত্রে আপনার ওটা যেমন ওইটাকে সারানোর জন্য কাজে লাগছে, পাশাপাশি আপনার অনিদ্রাটাকেও কমিয়ে আনছে। এবং এগুলো বলা যায় যে এগুলোর ওপর যে ডিপেন্ডেন্স, সেই ডিপেন্ডেন্সটা ওই বেনজোডাইজেপিন গ্রুপের থেকে অনেক কম। সেই জন্য এগুলো অনেক বেশি দিন ধরে খাওয়া যাচ্ছে, 4 মাস, 5 মাস, 6 মাস, কয়েক বছর ধরে আমি দেখেছি যে বড় বড় চিকিৎসকের আন্ডারেও তারা খাচ্ছে। হয়তো সেটা তাদের পক্ষে একদম শ্যুট করে গেছে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার একটা সাইড এফেক্ট আমরা সবসময় দেখতে পাই এই SSRIগুলোর, সেটা হচ্ছে ওয়েট গেন। আপনি ওয়েটটা আপনার বেড়ে যায়। এছাড়াও আরও অন্যান্য সাইড এফেক্ট আছে, সাইড এফেক্ট ছাড়া অ্যালোপ্যাথিক ওষুধ হয় না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই যে SSRI খাচ্ছেন বা পুরোনো দিনের আপনি অ্যামিট্রিপলিন খাচ্ছেন, এইটাতে আপনার প্রথম কাজ করতে আরম্ভ করে 7 দিনের আগে কোনো সেভাবে কাজ করে না, আর পূর্ণমাত্রায় কাজ করতে আরম্ভ করে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর থেকে। তা তার আগে যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা যদি আপনি অনিদ্রা এমনি কাটিয়ে উঠতে পারেন, তাহলে আপনার ওই ওষুধগুলো আদৌ কার্যকরী থাকে না। এরপরে যদি আপনি বলেন যে ওষুধের সঙ্গে সঙ্গে এই CBT, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যদি করি আমি, তাতে কোনো অসুবিধা আছে কি? অসুবিধা তো নেই। এটা কিন্তু যারা অলরেডি ওষুধ খাচ্ছেন তাদের পক্ষে এটা একটা আদর্শ জিনিস, এই কম্বিনেশন। কারণ আলটিমেটলি হঠাৎ করে আপনি আজকে CBT সম্বন্ধে জানলেন, কাল থেকে ওষুধ ছেড়ে দিলেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। এটাকে আপনাকে সবসময় টেপার করে আনতে হবে, এবং টেপার করার সময় ডাক্তারবাবু এটাকে কমিয়ে আনবেন। এবং ক্লোনাজিপাম জাতীয় ওষুধ অনেক সময় আমাদের এখানে খুব কম্বিনেশন ওষুধের চল আছে। বিভিন্ন দেখবেন আপনার এই SSRIগুলোর সঙ্গে একটা করে ক্লোনাজিপামের 0.25 বা 0.5 এগুলো যোগ করা আছে। তা এই অনেক সময় ডাক্তারবাবুরা ওই অংশটাকে অফ করে দেন, দিয়ে শুধুমাত্র SSRI অংশটাকে রাখেন, প্যারক্সিটিন বা এসকিটালোপ্রাম এগুলোকে রাখেন। তারপরে আস্তে আস্তে সেটাকেও কমিয়ে ওটাকে অফ করে। তা মূল ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ডাক্তারবাবুকে বলেন যে আমি ভালো আছি, ভালো ঘুমাচ্ছি, আমি যেভাবেই হোক আমার মাইন্ডসেট অনেকটা চেঞ্জ করেছি, আমি ওষুধ কমাতে চাই, ডাক্তারবাবু অবশ্যই আপনাকে সহায়তা করবেন সেই ওষুধটা কমানোর জন্য, এবং আপনার ওষুধ স্বাভাবিকভাবে কমিয়েও দেবে। আমি ওষুধ নিয়ে এত কথা বললাম কারণ ওই যে বললাম, আপনার ওষুধ সম্বন্ধে জানাটাও হচ্ছে এই কগনিশনের অন্তর্গত, এবং সেই অনুসারে আপনি আপনার বিহেভিয়ারটাকে ঠিক করবেন। এবং আগের দিনের আলোচনা, আজকের আলোচনা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা যেটা বলা যায় যে আমরা বিহেভিয়ার, আমরা থেরাপি কিন্তু সম্বন্ধে জেনে ফেলেছি অনেকটা। এখন যেটা হচ্ছে যে আপনাকে এই বিষয়টা হচ্ছে যে মানসিকতাটা, যেটা মাইন্ডসেট বলছিলাম, সেই মানসিকতাটা আপনার চেঞ্জ করতে পারা যায়। যদি না যেত তাহলে শুধুমাত্র ওই স্লিপ হাইজিন দিয়েই হয়ে যেত, ডাক্তারবাবু বলতেন আর কিছু দরকার নেই। এই CBTটার মূল কাজই হচ্ছে এই মাইন্ডসেট থেকে আপনাকে বের করে আনা।
সেই জন্য এই সমস্ত বইপত্র এই সমস্ত কিছু থেকে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, যে পয়েন্টগুলোকে আপনি ধরে নিন যে 10 কমান্ডমেন্টসের মতো মনে রাখবেন। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে, যে আমি বলেছিলাম যে সিবিটির প্রধান উদ্দেশ্য হচ্ছে ভয় আর অসহায়তাকে জয় করা, আর এর জন্য হচ্ছে সঠিক জ্ঞান, কগনিশন আপনি পেয়েছেন বা আরও পাবেন, আর এই জ্ঞানের ফলে আপনি এখন শক্তিশালী। তাহলে আপনি জানবেন একটা জিনিস, যে অনিদ্রাকে যে পাত্তা দেয় না তার অনিদ্রা থাকে না। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আপনাকে জানতে হবে যে সবসময় পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না। সমস্ত কিছু আপনার যে সামাজিক পারিবারিক পরিস্থিতি হোক, আপনার অ্যাংজাইটি টেনশনে এই সমস্ত কিছু আসবে, সেগুলোর জন্য আপনাকে আগের দিন আমরা আলোচনা করেছি রিল্যাক্সেশন, ব্রিদিং টেকনিক, এগুলো দিয়ে সেগুলোকে ওভারকাম করতে হবে। এরপরে সব কিছু ভালো মতো চলার পরেও আপনার কিছু সময় ঠিক মতন হয়তো ঘুম হলো না, আপনার কিছু অ্যাংজাইটি হলো, স্ট্রেস হলো, বা অন্য কারণে এমনি কিছু হলো না, তাও ঘুম হলো না। তা এই সমস্ত যা কিছুই হোক না কেন, সেইটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। আপনি প্রত্যেক দিন যখন সকালবেলা উঠবেন, তখন আপনার অ্যাকসেপ্টেন্স ইজ এ পাওয়ারফুল টুল অফ সিবিটি, এটা মনে রাখবেন। আপনার ঘুমটাকে আপনি গ্রহণ করে আপনি আপনার প্রাত্যহিক রুটিনটাকে মেনে চলবেন, এবং জানবেন যে আমি আমার প্রাত্যহিক রুটিন যখন আমি করতে পারছি তখন আমি ঠিক আছি। 3 নম্বর হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট, যে আপনারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বলি যে আমাদেরকে মানসিকতা, স্ট্রং মানসিকতা নিয়ে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে, হ্যাঁ, যে কোনো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে। কিন্তু ঘুমের ক্ষেত্রে কিন্তু উল্টো জিনিস, আপনি কোনো স্ট্রাগল করবেন না, আপনি আত্মসমর্পণ করবেন। লেট দ্য স্লিপ কাম অন ইটস ওন ওয়ে, ডোন্ট ডু এনিথিং অন ইট। যে ঘুমকে নিজের মতো আসতে দিন, ঘুমের ওপর আপনি কোনো জারিজুরি খাটাতে যাবেন না, নিজের মতো আসতে দিন। এটাকে মন্ত্রের মতো উচ্চারণ করুন যদি আপনার ঘুম আসতে দেরি হয়, বা আপনার রাত্রিবেলা ঘুম ভেঙে গিয়ে আবার ঘুম আসতে দেরি হয়, যে লেট দ্য স্লিপ কাম অন ইটস ওন ওয়ে, আই ওয়ন্ট ডু এনিথিং অন ইট। এইটাকে মাথায় রাখুন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কমান্ডমেন্ট, মনে রাখবেন। আর 4 নম্বর হচ্ছে যে দিনে রাতে আপনার, যেহেতু বললাম যে ইনসমনিয়াক মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে একটু টাইম লাগবে, যখনই আপনার মনে পড়বে এই কথাটা, ঘুমের কথাটা, আপনি বলবেন যে নিজেকেই বলবেন যে এই বিষয়টা সমাধান হয়ে গেছে, ইটস আ সেটেলড ইস্যু, সেই জন্য আমি এটা নিয়ে ভালো মন্দ কোনো কিছুই ভাববো না। এটা হচ্ছে একটা পয়েন্ট আপনার। আর মনে রাখবেন যে ঘুম নিয়ে যে যত কম ভাবে, একটা টাইপ থাকে না, আরে কি হয়েছে মশাই, ছাড়ুন তো, এই যে টাইপটা, এইটা হচ্ছে ঘুমের আইডিয়াল যে স্লিপার, তার পক্ষে সবচেয়ে ভালো মাইন্ডসেট। আর আগের দিনই বলেছি যে কখনো ঘুম না এলেও আপনি চুপচাপ শুয়ে বিশ্রাম নিতে পারেন। দেখবেন যে অ্যাংজাইটি বা এটা নিয়ে যেন না আসে, আমি চুপচাপ শুয়ে আছি, এবার ঘুম আসছে না, ঠিক আছে, এই যে বিশ্রাম, এতেও আপনার অনেকটা কাজ হবে। ঘুমের যে কাজ, আপনার শরীরকে বিশ্রাম দেওয়া, তার অনেকটা কাজ হবে। 6 হচ্ছে যে নিজেকে ঘুম দিয়ে ডিফাইনই করবেন না, যে আমি নিজেকে আমার ঘুম দিয়ে ডিফাইন করবো না, আমি আর তো 5টা কাজ করছি, আমি অফিসে যাচ্ছি, বা আমার ব্যবসার কাজ করছি, বা আমি লোকের সঙ্গে মিশছি, আমি সারাদিনে সব কাজ করছি, আমি ভালো ঘুমাই কি ঘুমাই না এটা দিয়ে আমি নিজেকে কেন ডিফাইন করব? আমি নিজেকে এইভাবে ঘুম দিয়ে ডিফাইন করব। এটা হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট। তার ফলে কি হবে, আপনি সারাদিন যে কাজের মধ্যে থাকবেন, সেই কাজের মধ্যেই কিন্তু আপনি ভুলে থাকবেন, এবং রাত্রিবেলা আপনি সারাদিন কিভাবে কাটাচ্ছেন, দ্যাট উইল ডিফাইন হাউ উইল স্লিপ। আপনি সারাদিন যেভাবে কাটাবেন, আপনার ঘুমটাও কিন্তু তার রেজাল্ট হিসাবে আসবে। আর 7 নম্বর হচ্ছে যে ধরুন এই বক্তব্যটা আপনি যে শুনলেন, তার মানে কিন্তু আপনার চিকিৎসা শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু আপনাকে একটা আর এই আলোচনাগুলো শুনবেনই না। আপনি 1 মাস একটা টাইম লাইন ঠিক করে নিন, যে 1 মাস আপনি ঘুম সংক্রান্ত কোনো আলোচনা শুনবেন না, ঘুম নিয়ে কিছু আলাদা কিছু পড়বেন না। মানে আসলে আপনাকে এই ঘুম সংক্রান্ত ভাবনাটার বাইরে চলে আসতে হবে। আর কেউ যদি জিজ্ঞেস করে কেমন ঘুম হচ্ছে, বলবে বিন্দাস, একেবারে বিন্দাস ঘুম হচ্ছে। আর নিজে দিনের মধ্যে একবার অন্তত বলবেন যে আই এম এ গুড স্লিপার, আমি ভালোই ঘুমাই। এটাতে এই সিবিটির একটা কথা হচ্ছে যে আনটিল ইউ মেক ইট ইউ ফেক ইট। মানে আপনি ঘুম ভালো, আমি ভাববেন যে আমি ভালো ঘুমাচ্ছি, যদি নাও ঘুমান ভালো, তাও ভাববেন ভালো ঘুমাচ্ছি। আপনি ঘুমের যে ভান করে যে পড়ে আছেন, উদ্বেগ নেই, দুশ্চিন্তা নেই, তার মানে কি আপনি তখন কিন্তু আমরা কিন্তু সবাই এটা করি, যে আমরা এটা চেষ্টা করি ঘুমাতে, এটা কিন্তু এটা দরকার। যখনই এটা করবেন, আনটিল ইউ মেক ইট ইউ ফেক ইট, আপনার ঠিক ঘুম চলে আসবে। আর 1 মাস আপনি কোনো তর্ক বিতর্ক করবেন, ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক, রাত্রিবেলা তার এফেক্ট আসবে।
আপনার দেখবেন ঘুম আসতে দেরি হবে এই 1 মাসের জন্য। 1 মাস মিডিয়াতে কোনো আর্টিকেল পড়বেন না, এটা। আর ঘুমের তো আপনি জেনে গেছেন এতক্ষণে যে আপনার অ্যাংজাইটি এটা একটা বড় কারণ। সেই জন্য এই 1 মাস আপনি চেষ্টা করুন আপনার অ্যাংজাইটিটাকে মিনিমাইজ করার। অ্যাংজাইটিটাকে মিনিমাইজ করার জন্য আগের দিনই বলেছিলাম যে একটা ওডি টাইম আছে। ওডি টাইম আপনি সেটা দিনে বিকেলবেলা 5টার সময় করলেন বা সপ্তাহে একদিন করলেন, আপনার ওডির পরিমাণের ওপর নির্ভর করছে। দরকার হলে অনেক সময় বলা হয় যে এটাকে লিখে ফেলতে, এটা লিখে ফেলুন যে আপনার এটা সমস্যা। তারপরে এটাকে চেক করুন যে সমাধান কি আছে। যদি কোনো সমাধান থাকে ভালো, সেইটা আপনি করবেন। যদি কোনো সমাধান না থাকে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাহলে এই একটা পদ্ধতি। আর বাদবাকি সময় যখনই আপনার চিন্তা হবে, আপনি বলবেন আমি তো এখন চিন্তা করব না, আমার জন্য তো ওয়ারি টাইম আছে, আমি ওয়ারি টাইমে গিয়ে চিন্তা করব। আর 10 নম্বর হচ্ছে, যেটা আগের দিন বলেছিলাম, যে স্লিপ হাইজিনটা মেনে চলুন। ইলেকট্রনিক ডিভাইসটা থেকে দূরে থাকুন, যেটা 1 ঘন্টা আগে ঘুমের আগে থেকে বলেছিলাম। এই সংক্রান্ত বিষয়গুলোকে সবটাকে নিয়ে স্লিপ হাইজিন, মাইন্ডসেট, এই বিষয়টাকে নিয়ে আপনি যদি চলেন, তাহলে আপনি ঘুম থেকে, এই ঘুমের সমস্যা থেকে রেহাই পাবেন, আপনার ঘুম ঠিকঠাক হবে। আর যারা ওষুধ খাচ্ছে তাদেরকে বলছি যে আপনি এটাকে কোনোভাবেই কিন্তু দুম করে ওষুধ বন্ধ করে দেবেন না। এই ওষুধটাকে টেপার করবেন। ডাক্তারবাবুরা টেপার করেন, যেমন আমি দেখেছি ক্লোনাজিপামের ক্ষেত্রে ওরা 10 দিন 0.5, তারপরে 10 দিন 0.25, তারপরে 10 দিন ওই 0.25টাকে হাফ করে, এইভাবে 1 মাসের মধ্যে একটা ক্লোনাজিপামকে তারা অফ করে দেন, চেষ্টা করে। তার সমস্তই এগুলোই আছে, বা ওই SSRIগুলোও কিন্তু একবারে ছাড়া যায় না, অ্যান্টি ডিপ্রেশনগুলোকে একবারে ছাড়া যায় না, ওগুলোকে ছাড়ারও ট্যাপার করারও পদ্ধতি আছে। আর একটু তুলনামূলকভাবে সহজ হয় হয়তো ওগুলো থেকে বেরিয়ে আসা। কিন্তু এই ওষুধগুলো আপনি নিজে নিজে বন্ধ করবেন না। আর ওষুধ যারা খাচ্ছেন না কিন্তু এমনি কষ্ট পাচ্ছেন, তাদের আমার ধারণা এই স্লিপ হাইজিন আর CBTর এই কম্বিনেশনেই আপনি একদম ভালো হয়ে যাবেন। এবং এটা আবার আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার যত পুরনো সমস্যা হোক, মাসের পর মাস, বছরের পর বছর যদি আপনি ভুগে থাকেন, তাও বেরিয়ে আসবেন। এবং যাতে বেরিয়ে আসতে পারেন তার জন্যই কিন্তু এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটা তৈরি করা হয়েছে, এবং সেটা সবচেয়ে কার্যকরী। আর আমি সবচেয়ে এটাকে দায়িত্ব নিয়ে এই কারণে বলতে পারছি, আপনি যদি আজকে ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ডের ওয়েবসাইট খোলেন, আপনি যদি ইনসোমনিয়া নিয়ে কিছু সার্চ করেন, দেখবেন আপনার ওখানে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট প্রথমেই বলা আছে কিন্তু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এবং বলাই আছে যে ডক্টরস ডু নট ইউজুয়ালি প্রেসক্রাইব ড্রাগস ফর ইনসোমনিয়া নাওএডেজ, এই কথাটা কিন্তু স্পষ্ট বলা আছে। তো সেটা জানার পর আমরা ঠিক বিজ্ঞানের বিপরীত দিকে হাঁটবো, সেটা তো হতে পারে না। আর এটা কেউ এইগুলোকে সামনে, এই কথাগুলোকে আনছে না বলে আমরা তো পিছিয়ে থাকতে পারি না। আমরা তো যারা সাফারার, বা আমরা যারা সাফার করতে চাই না, বা আমরা যারা একটু ভালো থাকতে চাই, আমরা যদি এই কথাগুলো নিজেদের মধ্যে শেয়ার করি, তাহলে আমরা নিজেদেরকেই সমৃদ্ধ করতে পারবো, তাই না? আসুন, তাহলে আমরা আজ থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আগামী দিনে এই চ্যানেলে আরও এই ধরনের ভালো ভালো টপিকস নিয়ে আলোচনা করি। আপনাদের ধন্যবাদ।